নমস্কার বন্ধুরা, কাহিনীর নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভবামি যুগে যুগে। সত্যি এই বয়সে এই কাজ করাই বাকি ছিল? লজ্জা শরম বলে কি কিছুই বেঁচে নেই আর ওনার মধ্যে? এখন আমি বাইরে নিজের মুখ কিভাবে দেখাবো? আমার আত্মীয় স্বজন কি বলবে? আমার অফিসের বন্ধু বান্ধবরা কি বলবে? এক মুহূর্তের মধ্যেই আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। মুখে তীব্র রাগ এবং মনে ঘেন্না নিয়ে আকাশ চিৎকার করে চলেছিল। চলুন আপনাদের জানিয়ে দিই যে আসল ঘটনাটা কি, কেন আকাশ এইভাবে চিৎকার চেঁচামেচি করছিল। আসলে মালা দেবী আর প্রমোদবাবু, যারা আকাশের মা বাবা, তাদের আরও একটি সন্তান এই পৃথিবীতে আসতে চলেছিল। আর এই কথা শোনার পর থেকেই আকাশ প্রচণ্ড পরিমাণে রেগে গেছিল। আকাশ আর সঞ্জনার বিয়ে হয়েছে মাত্র 3 মাস হয়েছে। যখন আকাশ নিজের স্ত্রীকে এই খবর দিচ্ছিল তখন সে রাগে কাঁপছিল, কিন্তু সঞ্জনা এটা বুঝতে পারছিল না এতে এত রাগ করার কি আছে। কিন্তু তার সামনে আকাশ এতই রাগ দেখাচ্ছিল যে সঞ্জনা কিছুই বলে উঠতে পারছিল না। সে শুধু চুপচাপ আকাশের কথাগুলো শুনে যাচ্ছিল। সঞ্জনা বারবার করে এটাই ভাবছিল, আকাশের মা যদি গর্ভবতী হন তাহলে তাতে সমাজে ওদের সম্মান কিভাবে নষ্ট হবে। আকাশের বয়স মাত্র 23 বছর। আকাশের থেকে ছোট পিঙ্কি এখন সবে এইচএস দিচ্ছে। সঞ্জনার শ্বশুর শাশুড়ির বিবাহ খুব অল্প বয়সে হয়ে গেছিল, তাই তার শাশুড়িরও খুব একটা বেশি বয়স ছিল না। সঞ্জনা এখনো পর্যন্ত এটা বুঝে উঠতে পারছিল না কেন আকাশ এত ওভার রিঅ্যাক্ট করছে। নিজের শাশুড়ির সঙ্গে তার সম্পূর্ণ সহানুভূতি ছিল। সঞ্জনা ওনাকে এটা জিজ্ঞেস করতে চাইছিল যে উনি কি খেতে ভালোবাসছেন, কারণ এই সময় তো মেয়েদের অনেক কিছু খেতে ইচ্ছে করে। আসলে সঞ্জনা জবের থেকে তার শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে এসেছিল, তার শাশুড়ি তাকে নিজের মেয়ের মতো ভালোবাসত, সব সময় সঞ্জনার খেয়াল রাখত। তিনি সঞ্জনাকে কখনোই কোনো কাজ করতে দেননি। সব সময় তার শাশুড়ি তাকে নিজের মেয়ের মতোই যত্ন করত। যেমনভাবে তিনি পিঙ্কিকে যত্ন করতেন ঠিক তেমনভাবেই সঞ্জনাকেও ওই একই চোখে দেখতেন। সঞ্জনাও তার শাশুড়িকে নিজের মায়ের মতোই ভালোবাসত। তাই আকাশ যখন নিজের মায়ের সম্বন্ধে এই সমস্ত কথা বলছিল তখন সঞ্জনার শুনতে একদম ভালো লাগছিল না। সন্ধ্যায় প্রমোদবাবু তার 2 ছেলে মেয়েকে ড্রয়িং রুমে এই বিষয় নিয়ে কথা বলতে ডাকলেন, কিন্তু কেউই সেখানে উপস্থিত হলো না। প্রমোদবাবু একটি সরকারি স্কুলের প্রধান অধ্যাপক মহাশয়। উনি একটু কড়া গোছের মানুষ। ছোটবেলা থেকেই উনি নিজের ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। বাবা এত কড়া স্বভাবের বলে ছেলে মেয়ে কখনো বাবাকে অমান্য করেনি। যখনই প্রমোদবাবু নিজের ছেলে মেয়েকে ওনার কাছে আসতে বলতেন তারা তাড়াহুড়ো করে নিজের বাবার কাছে চলে আসতো। কিন্তু আজ যখন প্রমোদবাবু নিজের ছেলে মেয়েকে ওনার কাছে এই বিষয় নিয়ে কথা বলতে ডাকলেন, ছেলে মেয়ে কেউই ওনার কাছে আসলো না। এই বিষয়টা সঞ্জনার একেবারে ভালো লাগেনি। সঞ্জনা জবের থেকে বিয়ে হয়ে সেই বাড়িতে এসেছিল। প্রমোদবাবু সঞ্জনাকে নিজের মেয়ের মতোই স্নেহ করতেন। এমন একটা দিন যায়নি যে প্রমোদবাবু সঞ্জনার হাত থেকে চা না খেয়ে নিজের স্কুলে গেছেন। সকাল আর সন্ধ্যের চাটা তিনি সঞ্জনার হাতেই খেতেন। তিনি সবসময় সঞ্জনাকে বলতেন, বৌমা তুমি আমার ঘরের মা লক্ষ্মী, তোমার হাতের চা খেতে আমার খুব ভালো লাগে। আমি যদি তোমার হাতের চা না খাই তাহলে যেন আমার দিনটাই শুরু হয় না। এদিকে প্রমোদবাবু যখন হলে বসে বসে নিজের ছেলে মেয়ের অপেক্ষা করছিলেন তখনই পিঙ্কি আর আকাশ একটা ঘরে বসে বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। তারা বলছিল, আমি অমন মানুষের সামনে যাব না, ওনার জন্যে আমরা রাস্তায় বেরোতে পর্যন্ত পারছি না, সবাই আমাদেরকে এটা ওটা বলে হাসাহাসি করছে। সঞ্জনা যখন পিঙ্কি আর আকাশকে একটা ঘরে বসে বসে এই বিষয় নিয়ে কথা বলতে দেখলো, সে আকাশকে গিয়ে বলতে লাগলো, আকাশ বাবা তোমাকে হলে ডাকছে, তুমি এখানে বসে বসে কি করছো, চলো তোমরা বাইরে চলো। তখনই আকাশ বলল, দেখো সঞ্জনা, উনি যে কাজ করেছেন আমি ওনার সামনে যেতে রাজি নই। তোমার যদি ইচ্ছে করে তুমি যাও। এছাড়াও আরেকটা কথা আমার কাছ দিয়ে ভালো করে শুনে রাখো, তুমি আমার স্ত্রী, তাই আমি তোমাকে যেটা বলবো তুমি সেটাই শুনবে।
সঞ্জনা যখন আকাশের মুখে এ কথা শুনল তখন সে অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, আমি যদি আকাশের স্ত্রী হই তাহলে এই বাড়ির সম্বন্ধে কথা বলার অধিকার তো আমারও আছে, আমার শ্বশুর শাশুড়ির সম্বন্ধে কথা বলার অধিকারও আমার আছে, তাহলে কেন আকাশ আমাকে সেই অধিকার দিচ্ছে না? সঞ্জনা এই সমস্ত কথা ভাবছিল, তখনই দরজায় কেউ একজন ধাক্কা মারল। বাইরে থেকে প্রমোদবাবু বলে উঠলেন, আকাশ, আমি তোমাকে বাইরে বেরোতে বললাম বাবা, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। কিন্তু আকাশ দরজা খুলল না। সে আর পিঙ্কি দুজনেই ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ব্যস্ত ছিল। কিন্তু সঞ্জনা এই বিষয়টা দেখতে পারল না। সে তাড়াতাড়ি দরজা খুলল আর নিজের শ্বশুরমশাইকে ঘরে আসতে বলল। তখনই প্রমোদবাবু বলতে লাগলেন, না না মা, এখন আমি ঘরে ঢুকবো না। আকাশকে আর পিঙ্কিকে তুমি বাইরে বেরোতে বলো, আমার ওদের সঙ্গে কিছু কথা আছে। তোমার মা আর আমি আমার ছেলে মেয়ের সঙ্গে কিছু কথা বলতে চাই। আর তুমিও আসো, তুমিও এই বাড়ির সদস্য, তুমিও আমার মেয়ে, তোমারও এই সমস্ত বিষয় সম্বন্ধে জানা উচিত। এমনটা বলেই প্রমোদবাবু সেখান থেকে চলে গেলেন। এবার আর আকাশ নিজের বাবার কথা ফেলতে পারল না। বাধ্য হয়ে আকাশ, পিঙ্কি আর সঞ্জনা হলের ঘরে গিয়ে উপস্থিত হলো। এদিকে প্রমোদবাবু আর মালা দেবী সোফার উপর মাথা নিচু করে বসেছিলেন। আকাশ আর সঞ্জনা পাশে সোফায় গিয়ে বসলো। সঞ্জনা যখন নিজের শাশুড়ির দিকে তাকালো তার খুব কষ্ট হলো। একদিনের মধ্যেই তার ওই সুন্দর মুখটা যেন শুকিয়ে গেছিল। চোখের নিচে ওনার কালো স্পট পড়ে গেছিল। দেখে মনে হচ্ছিল সারা দিন উনি খুব কেঁদেছেন। আজ সারা দিন উনি ঘর থেকে বাইরে বেরোননি। হয়তো সারাদিন ঘরে বসে বসে খুব কান্নাকাটি করেছিলেন। নিজের শাশুড়িকে ওই অবস্থায় দেখে সঞ্জনারও চোখে জল চলে আসছিল। তখনই আকাশ কঠোর স্বরে বলতে লাগলো, কি বলতে চাও তাড়াতাড়ি বলো, আমার এখানে বেশিক্ষণ বসে থাকার সময় নেই, কি বলার তাড়াতাড়ি বলো। আকাশ জীবনে কখনো এর আগে নিজের মা বাবার সঙ্গে এই স্বরে কথা বলেনি। তখনই প্রমোদবাবু নিজেকে সামলে নিয়ে বলতে লাগলেন, দেখো বাবা, তোমরা তো সবাই সব কিছু জেনেই গেছো। আকাশ বলল, হ্যাঁ জেনে তো গেছি। প্রমোদবাবু বললেন, তাহলে তোমরা এখন এই বিষয়ে কি বলতে চাও? আকাশ বলতে লাগলো, আমরা তোমাকে কি বলতে পারি? কিছু বলার মতো কি কোনো কথা রেখেছো তোমরা? আমি তো এটা বুঝতে পারছি না আমি লোকের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো। আকাশের কথা শুনে সঞ্জনা হতবাক হয়ে গেল। তার মনে হচ্ছিল সে যেন নিজের কানের উপরেই বিশ্বাস করতে পারছে না। যেই আকাশ নিজের বাবা মাকে এত ভালোবাসত, এত শ্রদ্ধা করত, আজকে সেই ছেলে নিজের বাবার সঙ্গে এইভাবে কথা বলছে, এটা জেনে সঞ্জনার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। আকাশের কথা শুনে প্রমোদবাবু বলতে লাগলেন, কি আমাদের জন্য তোমরা ঘরের বাইরে বেরোতে পারছো না? তোমাদের মান সম্মানে বাধা লাগছে? তখনই আকাশ চিৎকার করে বলতে লাগলো, তা নয়তো কি, আমার অফিসের বন্ধুরা আছে, পিঙ্কির স্কুলের বন্ধু বান্ধব আছে, এছাড়াও সঞ্জনার বাপের বাড়ির লোক তারাও তো আছে, পাড়া প্রতিবেশী, সবাই তো আমাদেরকে উল্টোপাল্টা কথা বলবে, সবাই আমাদেরকে কত রকমের প্রশ্ন করবে। ছেলেকে এইভাবে নিজের সামনে কথা বলতে দেখে মালা দেবীর চোখ থেকে অঝরে অশ্রুধারা ঝরতে লাগলো। নিজের শাশুড়িকে এইভাবে অসহায়ের মতো কাঁদতে দেখে সঞ্জনা তাড়াতাড়ি করে ওনার কাছে চলে গেল এবং ওনাকে জড়িয়ে ধরল। কিন্তু আকাশ চুপ করল না, সে বলতেই থাকলো। সে তার মাকে বলল, এই সমস্ত কাজকর্ম করার পর আবার তোমরা হলে সভা বসিয়েছ। দেখো বাবা, আমি তোমাকে একটা কথাই বলতে চাই, এরপর থেকে আমাকে এই বিষয়ে জড়াবে না। আমি এই সমস্ত কিছু নিয়ে কোনো উত্তর দিতেও পারবো না, কোনো কথাবার্তাও বলতে পারবো না। এই বিষয়ে আমি নেই। আমাকে আমার মতো বাঁচতে দাও আর তুমি তোমার মতো বাঁচো। আর পিঙ্কি কি করতে চায় সে পিঙ্কি ভালো বুঝবে, এর ভিতরে আমি কিছু বলতে পারবো না। প্রমোদবাবুর চোখ যেন রক্তের মতো লাল হয়ে গেছিল। আর এদিকে মালা দেবীর কান্না যেন বন্ধই হতে চাইছিল না। প্রমোদবাবু বলতে লাগলেন, তার মানে কি তুই ভাগাভাগি করতে চাইছিস, বাড়ির হাড়ি আলাদা করতে চাইছিস? আকাশ বলল, দেখো বাবা, ওই সব মেয়েলি কাজকর্মে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আমি আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। ছেলের কথা শুনে প্রমোদবাবুরও চোখে জল চলে আসলো। তিনি হঠাৎ করে উঠে দাঁড়ালেন, নিজের চোখের জল মুছে আকাশকে বলতে লাগলেন,
আচ্ছা ঠিক আছে, তুই যদি আমাদের সঙ্গে থাকতে না চাস তাহলে আমি আর তোর মা আমাদের গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। তখনই আকাশ বলল, না, তার কোনো প্রয়োজন হবে না। এমনিতেই আপনারা যে কাণ্ড করেছেন তার জন্য সবাই আমাদের উপর হাসাহাসি করছে। এতটুকু বলেই আকাশ নিজের ঘরে চলে গেল। এদিকে মা বাবা দুজনে নিজের ছেলে মেয়ের এই সমস্ত কথা শুনে অপরাধ বোধে গ্রস্ত হয়ে পড়েছিলেন। এভাবেই কয়েকদিন আরও কেটে গেল, কিন্তু আগের মতো বাড়িতে আর আনন্দ ফুর্তি হতো না, গল্পগুজব হতো না। পিঙ্কি আর আকাশ নিজের বাবা মার সঙ্গে কথা পর্যন্ত বলতো না। আকাশ আর পিঙ্কি নিজের ঘরে সব সময় চুপচাপ একা একাই থাকতো। যদি কখনো মালা দেবী অথবা প্রমোদবাবুর সঙ্গে তাদের মুখোমুখি হয়ে যেত, তারা নিজের বাবা মাকে রাগের চোখে দেখত। কিন্তু সঞ্জনা কখনোই নিজের শাশুড়ি অথবা নিজের শ্বশুরমশাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেনি। সে সব সময় তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে। সে নিজের শ্বশুরকে দুবেলা চা করে দিত, নিজের শাশুড়ির মাথায় তেল লাগিয়ে দিত, উনি যা খেতে চাইতেন ওনাকে সেই সমস্ত খাবার বানিয়ে খাওয়াতো। কিন্তু এত কিছু করার সত্ত্বেও সঞ্জনা এটা বুঝতে পারছিল যে ওর শাশুড়ি এখন আগের মতো আর চঞ্চল আর হাসি খুশি নেই। উনি এখন অনেক দুর্বল থাকতে শুরু করেছিলেন। প্রমোদবাবু আর সঞ্জনা সব সময় ওনাকে হাসি খুশিতে রাখার চেষ্টা তো করতো, কিন্তু মালা দেবী দিনের পর দিন আরও বেশি দুর্বল, আরও বেশি অসুস্থ হয়ে চলেছিলেন। এদিকে আকাশ একদম পছন্দ করতো না যে সঞ্জনা তার মা বাবার জন্য কিছু করুক। তাই আকাশ যখন বাড়িতে থাকতো তখন সঞ্জনা চাইলেও তার শাশুড়ির কাছে যেতে পারতো না। এভাবেই দেখতে দেখতে 8 মাস সময় কেটে গেল। হঠাৎই একদিন মালাদেবীর শরীরটা খুব খারাপ হয়ে গেছিল। বমি করার জন্যে উনি ঠিকভাবে খাওয়া দাওয়া তো করতে পারছিলেন না। এদিকে ওনার হাত পা পর্যন্ত ফুলে গেছিল। খাওয়া দাওয়া না করার কারণে এতটা দুর্বল হয়ে পড়েছিলেন যে ঠিকভাবে হাঁটাচলা পর্যন্ত করতে পারছিলেন না। প্রমোদবাবুর মালাদেবীর শরীর নিয়ে খুব চিন্তা ছিল, তাই তিনি সব সময় মালাদেবীর সেবা শুশ্রূষাতেই লেগে থাকতেন। কখনো তিনি মালাদেবীর পা টিপে দিতেন, আবার কখনো নিজের হাতে ওনাকে খাইয়ে দিতেন। মালাদেবী যদি বমি করেও বা দিতেন, প্রমোদবাবু সেটা পরিষ্কার করে দিতেন। সঞ্জনা যখন দেখতো তার শ্বশুর তার শাশুড়িকে এত ভালোবাসে, তাদের ভালোবাসা দেখে ও আশ্চর্য হয়ে যেত। কিন্তু মা এত অসুস্থ দেখেও আকাশ আর পিঙ্কি একবারের জন্য নিজের মাকে দেখতে যেত না। হঠাৎই একদিন সঞ্জনার মা তাকে ফোন করে বলতে লাগলো, সঞ্জনা, অনেক দিন বাড়িতে আসিস না, এক কাজ কর, আকাশের সঙ্গে কিছুদিন এখানে এসে থাক। মায়ের কথা শুনে সঞ্জনা বলতে লাগলো, মা, তুমি এটা কি বলছো? তুমি জানো আমার শাশুড়ির কি অবস্থা। এই মুহূর্তে যদি আমি বাড়ির থেকে চলে যাই তাহলে উনি কিভাবে কি করবেন? এমনিতেই উনি বিছানা থেকে ঠিকভাবে উঠতে পর্যন্ত পারেন না। সঞ্জনার মা বলতে লাগলো, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? এখন তুই তোর শাশুড়ির সেবা করবি, আর তারপর যখন ওনার একটা বাচ্চা কাচ্চা হবে তুই তারও সেবা করবি, তাকেও পালন পোষণ করে বড় করে তুলবি, তাই না? আরে পাগল, এখন তো তোর নিজের সন্তান হওয়ার সময়। কোথায় নিজের সন্তান হওয়ার কথা চিন্তা ভাবনা করবি তা নয়, উল্টোপাল্টা কাজে নিজের মাথা নষ্ট করছিস। শোন, নিজের পরিবারের কথা একটু ভাব। তখনই সঞ্জনা বলতে লাগলো, কিন্তু মা, তুমিই তো আমাকে ছোটবেলা থেকে এটাই বুঝিয়েছ যে তোর শ্বশুরবাড়ি তোর আসল পরিবার, আর তুমি আজকে আমাকে এই কথা বলছো? দেখো মা, আমি একটা কথা পরিষ্কারভাবে তোমাকে বলে দিচ্ছি, এখন আমার শাশুড়ির আমাকে প্রয়োজন, আর আমি আমার শাশুড়ির সঙ্গে থাকবো। এতটা বলেই সঞ্জনা নিজের মায়ের ফোন কেটে দিল। পাড়া প্রতিবেশীরা অধিকাংশ সময় তাদের বাড়ি নিয়ে কথাবার্তা বলতো, হাসাহাসি করত। এমনই একদিন সঞ্জনা যখন বাজারে যাচ্ছিল, পাশের বাড়ির এক ভদ্রমহিলা তাকে ডেকে বলতে লাগলো, আরে সঞ্জনা, কেমন আছো? শরীর টরীর ভালো আছে? আমি শুনলাম তোমার শাশুড়ির নাকি বাচ্চা কাচ্চা হবে। সে মহিলার কথা শুনে সঞ্জনা প্রথমত প্রচণ্ড রেগে গেছিল, তারপর নিজের রাগ শান্ত করে উত্তর দিল, হ্যাঁ মাসিমা, আপনি একদম ঠিক শুনেছেন। তখনই তিনি বলতে লাগলেন, কিন্তু এই বয়সে এইসব কাজ করা কি ওনার ঠিক হয়েছে? এমনটা বলেই সেই ভদ্রমহিলা সঞ্জনার দিকে তাকিয়ে হাসতে লাগলেন। তখনই সঞ্জনা ওনার দিকে তাকিয়ে হেসে বলতে লাগলো, এই বয়সে নিজের স্বামীর ভালোবাসা কটা মহিলা পায় বলুন তো? আমার শাশুড়ি মা তো এই ব্যাপারে অনেক ভাগ্যবতী।
এতটুকু বলেই সঞ্জনা সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই সেই মহিলা বলল, বাবা, শাশুড়ি মা তো বৌমাকে বেশ ভালোই হাত করেছে দেখছি। সঞ্জনা ওনার কথা তো শুনতে পারল, কিন্তু ওনার কথার উপরে কোনো উত্তর দেওয়া ঠিক মনে করল না। সে চুপচাপ নিজের ঘরে চলে আসলো। আজ সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল। সঞ্জনা ভাবল, আজ এই বৃষ্টির দিনে গরম গরম পকোড়া ভেজে সবাইকে খাওয়াবে। আজ সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল বিকেলে চায়ের সময় সবাই একসঙ্গে বসে চা পান করবে আর গল্পগুজব করবে। আজ তাদের মধ্যে এই যে দূরত্ব সে সারা জীবনের জন্য সমাপ্ত করে দেবে। সঞ্জনা আজকে মনে মনে এটা ভেবে নিয়েছিল, যাই হয়ে যাক না কেন, আজকে আমাদের পরিবারের মধ্যে যে এই কলহ আমি দূর করেই ছাড়ব। এমনটা ভেবে সঞ্জনা পকোড়ার জন্য ফুলকপি কাটতেই যাচ্ছিল, তখনই প্রমোদবাবু রান্নাঘরে চলে আসলো আর বলতে লাগলো, মা সঞ্জনা, তাড়াতাড়ি একটু ঘরে আসো না, মনে হচ্ছে তোমার শাশুড়ি মার শরীরটা একটু খারাপ করছে। এই কথা শোনা মাত্রই সঞ্জনা তাড়াহুড়ো করে মালাদেবীর ঘরে গেলেন। ঘরে প্রবেশ করা মাত্রই সঞ্জনা দেখল মালাদেবী বিছানায় শুয়ে শুয়ে ব্যথায় ছটফট করছেন। নিজের শাশুড়ির এই দৃশ্য দেখে সঞ্জনার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসলো। সঞ্জনা এটা বুঝতে পারছিল না যে সে এখন কি করবে, কারণ এই বিষয়ে তার তো কোনোই অনুভব ছিল না, কোনো এক্সপিরিয়েন্স ছিল না। সঞ্জনা তাড়াতাড়ি করে মালাদেবীর কাছে গিয়ে তার হাত ধরে বলতে লাগলো, মা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? তুমি কিচ্ছু চিন্তা করো না মা, কিচ্ছু হবে না তোমার, চলো আমরা এক্ষুনি হাসপাতালে যাচ্ছি। তখনই মালাদেবী সঞ্জনাকে বলতে লাগলো, মা, তাড়াতাড়ি আকাশকে ফোন কর, অফিসের গাড়ি করে ওই তাড়াতাড়ি চলে আসতে পারবে এখানে। সঞ্জনা তাড়াতাড়ি আকাশকে ফোন করলো, কিন্তু 1000 বার ফোন করা সত্ত্বেও আকাশ ফোন তুলল না। এদিকে সঞ্জনা যখন দেখলো আকাশ ফোন তুলছে না, তখন সে তাড়াহুড়ো করে পিঙ্কির কাছে গেল। পিঙ্কির ঘরের দরজায় ধাক্কা দিয়ে বলতে লাগলো, পিঙ্কি, তাড়াতাড়ি দরজা খোলো, মায়ের শরীরটা খুব খারাপ করেছে। মায়ের শরীর খারাপ করেছে শুনে পিঙ্কিও খুব ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি দরজা খুলে বলতে লাগলো, কি হয়েছে বৌদি, মায়ের কি হয়েছে? সঞ্জনা বলতে লাগলো, আমি বুঝতে পারছি না, তুমি তাড়াতাড়ি আসো, তোমার দাদাকেও অনেকবার ফোন করেছি, কিন্তু তোমার দাদা ফোনই তুলতে চাইছে না। এ কথা শোনা মাত্রই পিঙ্কি তাড়াতাড়ি নিজের মায়ের ঘরের দিকে চলে গেল। পিঙ্কি ঘরে ঢুকতেই দেখলো তার বাবা তার মায়ের পা মালিশ করছে। এদিকে প্রমোদবাবু সঞ্জনাকে জিজ্ঞেস করতে লাগলেন, আকাশ কি বলল, ও গাড়ি নিয়ে আসছে? সঞ্জনা বলল, না বাবা, ও তো ফোনই তুলতে চাইছে না। প্রমোদবাবু যখন একথা শুনলেন, উনি তাড়াতাড়ি করে শার্ট পরে ঘর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিলেন। তখনই সঞ্জনা বলল, বাবা, তুমি কোথায় যাচ্ছ? প্রমোদবাবু বললেন, যাই, রাস্তায় যাই, যদি অটোরিকশা কিছু পাওয়া যায়, তুমি এখানেই থাকো, মায়ের খেয়াল রাখো। সঞ্জনা বলতে লাগলো, কিন্তু বাবা, বাইরে এত বৃষ্টি পড়ছে, কিভাবে যাবে তুমি? প্রমোদবাবু বললেন, এছাড়া তো আর কোনো উপায় নেই। এমনটা বলে প্রমোদবাবু নিজের চোখে জল মুছলেন আর ঘর থেকে বেরিয়ে গেলেন। সঞ্জনা দেখলো তার শাশুড়ি মা খুব জোরে জোরে কাঁপছে। এটা দেখে পিঙ্কি হাউ হাউ করে কাঁদতে লাগলো। তখনই সঞ্জনা পিঙ্কিকে বলল, দেখ বোন, তুই এইভাবে কাঁদিস না, মায়ের কিচ্ছু হবে না, তুই শান্ত হ। পিঙ্কি নিজের বৌদিকে জড়িয়ে ধরে আরও জোরে জোরে কাঁদতে লাগলো। পিঙ্কি কাঁদছিল আর বলছিল, বৌদি, আমি মায়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। এতদিন মা আমার সঙ্গে কতবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি একবারও মায়ের সঙ্গে কথা বলিনি। আর আজকে আমার মায়ের এই অবস্থা, আমার মায়ের যদি কিছু হয়ে যায়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। মার এই অবস্থার জন্য শুধুমাত্র আমি আর দাদা দায়ী। আমরা মায়ের সঙ্গে কখনো কথা বলিনি। মা কতবার আমাদের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে এসছে, আমরা মুখ ঘুরিয়ে চলে গেছি। আমার মা মনের কষ্টে আজকে এইভাবে অসুস্থ হয়ে পড়েছেন। বৌদি, মা সুস্থ হয়ে যাবে তো? মা আমাদেরকে ক্ষমা করে দেবে তো? সঞ্জনা নিজের ননদের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, ঈশ্বর সব ঠিক করে দেবেন, তুমি এত চিন্তা করো না, তুমি শুধু ঈশ্বরকে ডাকো। তখনই মালা দেবী পিঙ্কিকে নিজের কাছে ডাকলেন। পিঙ্কি দৌড়ে নিজের মায়ের কাছে গেল আর একটা ছোট্ট বাচ্চার মতো মায়ের কোলে মাথা রেখে কাঁদতে লাগলো। মালা দেবী এই পরিস্থিতিতেও নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, তুই কিছু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি তোর মা, সারা জীবন তোকে আমি এইভাবেই ভালোবেসে যাব।
সঞ্জনা নিজের শ্বশুরমশাইকে ফোন করলো, কিন্তু ওনার ফোন বন্ধ আসছিল। তখনই সঞ্জনা ভাবল তার শ্বশুরবাড়ি থেকে তার বাপের বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়, তার দাদা যদি চায় তাহলে এক্ষুনি সেখানে চলে আসতে পারে। এমনটা ভেবেই সঞ্জনা তাড়াতাড়ি নিজের মাকে ফোন করে বলতে লাগলো, মা, দাদা কোথায়? আমার শাশুড়ির শরীর ভীষণ খারাপ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি দাদাকে গাড়ি নিয়ে পাঠিয়ে দাও। তখনই সঞ্জনার মা বলতে লাগলো, কিন্তু তোর দাদা তো বাড়িতে নেই, তোর দাদা কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল। একথা শুনে সঞ্জনার যেন মাথায় হাত পড়ল। সে ভাবতে লাগলো এখন সে কি করবে? না তার শ্বশুরমশাই আসছে, আর না তো আকাশের ফোন লাগছে। এদিকে বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই প্রমোদবাবুও ঘরে চলে আসলেন। প্রমোদবাবু ঘরে আসার সঙ্গে সঙ্গে সঞ্জনাকে জিজ্ঞেস করলেন, আকাশ বাড়ি এসেছে? সঞ্জনা এ কথা শুনে নিজের মাথা নিচু করে নিল। সঞ্জনা বলল, না বাবা, তোমার ছেলের ফোন তো পাচ্ছি না, ও ফোনই তুলছে না। তখনই প্রমোদবাবু বললেন, চলো মা, তোমার মাকে আমরা হাসপাতালে নিয়ে যাই। পিঙ্কি, তুই আর বৌদি মিলে মাকে ধরে ধরে নিচে আন, নিচে আমি অটো নিয়ে এসেছি। মালাদেবীকে সবাই মিলে কোনো মতে ধরে ধরে নিচে নামালেন এবং অটোতে বসালেন। তারপর তারা তাড়াহুড়ো করে সিটি হাসপাতালের দিকে রওনা দিলেন। 15 মিনিটের দূরত্ব অতিক্রম করতে তাদের আধ ঘন্টা লেগে গেছিল, কারণ বৃষ্টির কারণে রাস্তায় প্রচণ্ড পরিমাণে জল জমে গেছিল। তাড়াতাড়ি হাসপাতালে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেখানকার ডাক্তাররা ওনাকে এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করে নিল। প্রমোদবাবু অসহায়ের মতো এমার্জেন্সি ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে রইলেন। তখনই সঞ্জনা ওনার হাত ধরে সামনে রাখা একটি বেঞ্চে বসালো। পিঙ্কি নিজের বাবাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। কিছুক্ষণ বাদেই ডাক্তার এসে ওনাদেরকে জানালো, এক্ষুনি মালাদেবীর অপারেশন করতে হবে। তাড়াতাড়ি যদি অপারেশন না করা হয় তাহলে ওনার প্রাণের সংশয় হতে পারে। প্রমোদবাবু যখন একথা শুনলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন। ওনার চোখের সামনেটা যেন অন্ধকার হয়ে আসলো। তখনই সঞ্জনা নিজের শ্বশুরমশাইকে সামলাতে লাগলো। সে বলল, আপনাদের অপারেশন করতে হয় আপনারা করুন, কিন্তু আমার মাকে আপনারা বাঁচান। সঞ্জনের কথা মতো ডাক্তারবাবুরা অপারেশন থিয়েটারে মালাদেবীকে নিয়ে গেল এবং অপারেশন শুরু হলো। তখনই পিঙ্কি বলল, বাচ্চাটা সুস্থ থাকবে তো? ডাক্তার তখন তাদেরকে কোনো কথা দিতে পারছিল না, কারণ বাচ্চাটা প্রিম্যাচিওর ছিল আর মালাদেবীরও অবস্থা খুব খারাপ ছিল। ডাক্তারবাবু বলতে লাগলেন, দেখুন আপনাদের বাচ্চা প্রিম্যাচিওর, তাই এখনই আমরা কোনো কথা দিতে পারছি না, তবে আমরা নিজেদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা দেখাবো। প্রায় 1 ঘন্টা পর্যন্ত অপারেশন চলল। এই 1 ঘন্টার মধ্যে সঞ্জনা অনেকবার আকাশকে ফোন করার চেষ্টা করেছিল, কিন্তু আকাশের ফোন সুইচ অফ আসছিল। 1 ঘন্টা পর অপারেশন থিয়েটারের দরজা খোলা হলো। ডাক্তারবাবু অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসলেন আর বলতে লাগলেন, কংগ্রাচুলেশন, আপনাদের ঘরে লক্ষ্মী এসেছে। সঞ্জনা আর পিঙ্কি যখন একথা শুনল তারা খুব খুশি হয়ে গেল। তখনই প্রমোদবাবু ডাক্তারকে জিজ্ঞেস করলেন, আর আমার স্ত্রী কেমন আছেন? প্রমোদবাবুর কথা শুনে ডাক্তার চুপ থেকে গেল। ডাক্তারকে এইভাবে চুপ থাকতে দেখে প্রমোদবাবু ভয় পেয়ে গেলেন। তিনি ডাক্তারকে জিজ্ঞেস করতে লাগলেন, ডাক্তারবাবু কিছু তো বলুন, আমার স্ত্রী কেমন আছেন? ডাক্তারবাবু বলতে লাগলেন, ওনার অবস্থা এখনও সংকটজনকই রয়েছে। 72 ঘন্টা না গেলে আমরা কিছুই বলতে পারবো না। ওনার অনেক ব্লাড লস হয়ে গেছে, এছাড়াও ওনার বয়সটাও তো অনেক বেশি। এই বয়সে প্রেগনেন্সির ধাক্কাটা নেওয়াটা অনেক চাপের হয়ে গেছে ওনার জন্য। এছাড়াও উনি খুব দুর্বল ছিলেন। এমনটা বলেই ডাক্তার সেখান থেকে চলে গেল। আর প্রমোদবাবু যেন দিকবিদিক হারা হয়ে গেলেন। তিনি চেয়ারের উপর ধম করে বসে পড়লেন। নবজাত বাচ্চার গলার আওয়াজ শুনে সঞ্জনা একটু চঞ্চল হয়ে গেল। তখনই নার্স অপারেশন থিয়েটার থেকে বাচ্চাটিকে নিয়ে বাইরে বেরোলো। সঞ্জনা তাড়াতাড়ি সেই বাচ্চাটাকে কোলে নিল, আর সঞ্জনার কোলে আসা মাত্রই বাচ্চাটা চুপ করে গেল। ওই ছোট্ট নরম তুলতুলে হাত দিয়ে সে সঞ্জনার ওড়নাটাকে জোরসে কষে ধরল। বাচ্চাটির মিষ্টি মুখ দেখে সঞ্জনার চোখে জল চলে আসলো। সঞ্জনা পিঙ্কিকে বলতে লাগলো, পিঙ্কি তুমি ওকে কোলে নেবে না? তখনই পিঙ্কি বলতে লাগলো, বৌদি আগে বাবাকে দেখাও, বাবা তো এখনও নিজের ছোট্ট পরীর মুখ দেখেনি। সঞ্জনা প্রমোদবাবুর কাছে তাদের ছোট্ট পরীকে নিয়ে গেল।
প্রমোদবাবু যখন তার ছোট্ট কন্যাকে দেখলেন তখন উনি তাকে জড়িয়ে ধরে চিৎকার করে করে কাঁদতে লাগলেন। প্রমোদবাবুকে এইভাবে কাঁদতে দেখে সঞ্জনা আর পিঙ্কিও নিজেকে ধরে রাখতে পারল না। এদিকে সন্ধ্যার দিকে যখন আকাশ বাড়িতে পৌঁছলো সে দেখল বাড়িতে কেউ ছিল না। বাড়ি এইভাবে ফাঁকা অবস্থায় পড়ে আছে দেখে আকাশের বুকের ভেতরটা যেন ধরাস ধরাস করছিল। কোনো অজানা ভয় যেন তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। আকাশ তাড়াতাড়ি নিজের ব্যাগের থেকে নিজের ফোনটা বার করলো। দেখলো প্রায় 100টারও বেশি মিস কল এসেছে। আসলে আকাশ আজকে একটা মিটিংয়ে ব্যস্ত ছিল, তাই সে তার ফোনটাকে সাইলেন্সে করে রেখেছিল। তাড়াহুড়ো করে আকাশ কল ব্যাক করলো। সঞ্জনা দেখলো আকাশ তাকে ফোন করছে। সে তাড়াতাড়ি আকাশের ফোন তুললো আর বলতে লাগলো, আকাশ তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি তোমাকে কতবার ফোন করেছি, তুমি ফোন কেন তোলোনি? আকাশ বলল, কি হয়েছে সঞ্জনা, বাড়িতে কেউ নেই কেন? মার কি হয়েছে, মা ভালো আছে তো? সঞ্জনা আকাশকে সমস্ত কিছু জানালো। সে বলতে লাগলো, মায়ের শরীর এখনও বিপদ সীমার বাইরে বেরোয়নি। তুমি এক কাজ করো, বাবা মার ঘরের আলমারিতে মায়ের সমস্ত রিপোর্টস রয়েছে, সেগুলো নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছাও। আকাশ বলতে লাগলো, সঞ্জনা তুমি ওই দিকটা দেখো, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। আকাশ তাড়াহুড়ো করে নিজের মা বাবার ঘরে গেল এবং তাদের আলমারিটা খুলল। কিন্তু আকাশ বুঝতে পারছিল না যে তার মায়ের রিপোর্ট কোথায় রাখা রয়েছে। এভাবেই বিভিন্ন কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে সমস্ত কাগজ মাটিতে পড়ে গেল। সেই কাগজগুলো গুছাতে গিয়ে আকাশের একটা কাগজের দিকে চোখ পড়ল। কাগজটা হয়তো তার মায়ের ডায়েরির একটা পেজ ছিল। আকাশ ওই পেপারটাকে তুলল। ওই পেপারে যে কথা লেখা ছিল সেটা পড়ার পর আকাশের মাথার উপরে যেন বজ্রাঘাত পড়ল। সেখানে লেখা ছিল, বিমলা আমাদের বাড়ির সদস্যর মতো ছিল। কি জানি কেন ঈশ্বর তার ভাগ্যে এত দুঃখ লিখেছিল। ঈশ্বর কেন ওকে এত অসহায় করে দিয়েছিল? না মা বাবা ছিল, না আত্মীয় স্বজন ছিল। এক স্বামী তাও কিছুদিন আগে মারা গেছে, আর আজ ওরও ক্যান্সার ধরা পড়েছে। আজ ও এই পৃথিবী ছেড়ে চলে গেল, কিন্তু যাওয়ার আগে নিজের 2 মাসের বাচ্চাটাকে আমার কোলে দিয়ে গেল। আমি এখনও তার বলা ওই কথাগুলো ভুলতে পারিনি। দিদিমণি, তুমি আমাকে অনেক সাহারা দিয়েছো, আমার জন্য অনেক কিছু করেছো। আজকে আমার ছেলেটাকেও আমি তোমাকে দিয়ে গেলাম। ওকে তুমি মানুষের মতো মানুষ করো। আমিও ওকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি ওর সন্তানকে নিজের সন্তানের মতোই মানুষ করব। আমি কখনো ওকে এটা বুঝতে দেব না যে আমি ওর মা নই। ওই কাগজটা পড়ে আকাশ যেন হতভম্ব হয়ে গেল। সে ধপাস করে মাটিতে বসে পড়ল। সে ভাবতে লাগলো এতদিন সে কি করেছে এগুলো। আকাশ ভাবতে লাগলো এতদিন আমি যেই মা বাবাকে এত উল্টোপাল্টা কথা শুনিয়েছি, আসলে তারা তো আমার নিজের মা বাবাই নয়। কখনো ওরা আমাকে এটা বুঝতে পর্যন্ত দেয়নি যে আমি তাদের নিজের ছেলে নই। তারা তো ঈশ্বরের সমতুল্য, আর আমি তাদেরকে এত বাজেভাবে অপমান করেছি। আকাশ অঝরে কেঁদে চলেছিল আর এই সমস্ত কথা ভাবছিল। হঠাৎ করেই তার মনে হলো তার মায়ের পরিস্থিতি এখন খুব খারাপ, তার এক্ষুনি হাসপাতালে পৌঁছানো দরকার। তাড়াহুড়ো করে সে সমস্ত কাগজপত্র এক জায়গায় রাখলো এবং সেখান থেকে নিজের মায়ের রিপোর্টসগুলো বেছে নিয়ে নিজের গাড়ি করে তাড়াতাড়ি হাসপাতালের দিকে রওনা দিল। হাসপাতালে পৌঁছেই আকাশ দেখল সঞ্জনা, পিঙ্কি আর প্রমোদবাবু একটা বেঞ্চের মধ্যে বসে আছেন, আর কিছু ডাক্তার আর কিছু নার্স তার মাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। এদিকে প্রমোদবাবু যখন আকাশকে দেখলেন তিনি বিভ্রান্তের মতো আকাশের কাছে ছুটে আসলেন এবং তাকে জড়িয়ে ধরলেন। আকাশ বলতে লাগলো, বাবা তুমি কিছু চিন্তা করো না, মা সুস্থ হয়ে যাবে, মায়ের কিচ্ছু হবে না। এদিকে তখনই একটি নার্স দৌড়ে দৌড়ে সেখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিল। আকাশের বুকের ভেতরটা যেন ধরাস করে উঠল। সে নার্সকে ডেকে বলতে লাগলো, নার্স আমার মা কেমন আছেন, উনি সুস্থ হয়ে যাবেন তো? নার্স বলতে লাগলো, আসলে ওনার শরীর থেকে অনেক ব্লাড লস হয়ে গেছে, ওনার এখন ব্লাড দিতে হবে। এখনই আমরা আপনাকে কিছুই বলতে পারছি না। আসলে ওনার ও নেগেটিভ রক্ত, আর এই মুহূর্তে হাসপাতালে ও নেগেটিভ রক্তের স্টক শেষ হয়ে গেছে। তখনই আকাশ বলতে লাগলো, এতে চিন্তা করার কিছু নেই, আমারও ও নেগেটিভ রক্ত, আপনি আমার রক্ত নিন। আকাশ যখন ব্লাড ডোনেট করে সেখান থেকে বাইরে বেরোলো, সঞ্জনা তার সামনে ওই নবজাতক কন্যাকে নিয়ে গেল।
নিজের ছোট্ট বোনকে দেখে আকাশের বুকের ভেতরটা যেন করুণায় আর মায়া মমতায় ভরে গেল। তখনই সঞ্জনা বলতে লাগলো, তোমার ছোট্ট বোনকে কোলে নেবে না? আকাশ নিজের ছোট্ট পরীকে কোলে তুলল, আর তার মুখটা দেখা মাত্রই আকাশের চোখ থেকে অঝরে অশ্রুধারা বইতে লাগলো। কিছুক্ষণ বাদে নার্স সেখানে এসে সকলকে জানালো, এখন মালাদেবীর শরীর আগের থেকে অনেক সুস্থ হয়েছে, আপনারা এক এক করে ওনার সঙ্গে গিয়ে দেখা করে আসতে পারেন। তখনই সঞ্জনা আর আকাশ সবার আগে নিজের মায়ের সঙ্গে দেখা করতে গেল। আকাশের হাতে তখন তার ছোট্ট বোন ছিল। এদিকে মালা দেবী যখন নিজের ছেলেকে নিজের কাছে আসতে দেখলেন, তখন ওনার বুকের ভেতরটা যেন অনেক শান্তি পেল। কিন্তু আকাশ নিজের মাকে দেখা মাত্রই হাউ হাউ করে কাঁদতে লাগলো। আকাশ বলতে লাগলো, মা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। তখনই মালা দেবী মৃদু হেসে বললেন, ধ্যার পাগল, এই সমস্ত কথা বলতে নেই, আমি তোকে সব সময় হাসতে দেখতে চাই, তুই এইভাবে কাঁদলে আমার ভালো লাগে না। মালা দেবী সঞ্জনা আর আকাশকে ইশারায় নিজের সামনে আসতে বললেন। আকাশ যখন মালা দেবীর কাছে গেল, তখন মালা দেবী বললেন, দেখ বাবা, আমার জন্যে তোদের অনেক অপমানিত হতে হয়েছে, কিন্তু আমার এই পরিস্থিতির জন্য তোরা কখনো এই ছোট্ট বাচ্চাটাকে অবহেলা করিস না, এ তোদের রক্ত, আমার পরে তোরা সব সময় ওর খেয়াল রাখিস, আমি ওকে তোদের কাছেই ছেড়ে যাচ্ছি। এদিকে নিজের মায়ের মুখে এ কথা শুনে আকাশের বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। সে সঞ্জনাকে বলতে লাগলো, সঞ্জনা, মা এগুলো কি কথাবার্তা বলছে? মা, তুমি কোথায় যাবে? তুমি এই সমস্ত কথা বলো না, আজ থেকে এই ছোট্ট পরী তোমার নয়, আমার মেয়ে, আমার সন্তানও, আমি ওকে নিজের সন্তানের মতোই মানুষ করব, কিন্তু তুমি সুস্থ হয়ে যাও, তোমার কিচ্ছু হবে না, তুমি এই সমস্ত কথা বলো না। এদিকে প্রমোদবাবু হাসপাতালের বাইরে রাখা বেঞ্চে বসে বসে নিজেকে খুব অসহায় অনুভব করছিলেন। পিঙ্কি নিজের বাবার পাশে বসে ওনাকে সান্ত্বনা দিচ্ছিলেন, কিন্তু মালা দেবী আকাশের দিকে তাকিয়ে একটু মৃদু হাসলেন, তারপর নিজের ছোট্ট পরীর দিকে তাকিয়ে নিজের চোখের জল ফেললেন। তিনি আকাশকে বললেন, তোর বাবাকে একটু ডেকে দে, আমার ওনার সঙ্গে কিছু কথা আছে। আকাশ তাড়াহুড়ো করে বাইরে বেরোলো আর প্রমোদবাবুকে ডাকতে লাগলো। প্রমোদবাবু আর পিঙ্কি হন্তদন্ত হয়ে হাসপাতালের ভিতর প্রবেশ করলো। তখনই মালা দেবী প্রমোদবাবুর হাত ধরে বলতে লাগলেন, তুমি সব সময় এই পরিবারের মাথা হয়ে থাকবে, পরিবারের সবাইকে যত্ন করবে, সবাইকে ভালোবাসবে, কখনো যেন কোনো কারণে আমার পরিবার আলাদা না হতে পারে। তিনি পিঙ্কির মাথায় হাত বুলিয়ে বললেন, মা, অনেক ভালো থাকিস, অনেক সুখে থাকিস, ছোট্ট বোনটাকে দেখে রাখিস। এমনটা বলে মালা দেবী গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেলেন। আকাশের হাতে তখন তাদের ছোট্ট পরী ছিল। নিজের ছোট্ট বোনটাকে বুকে জড়িয়ে ধরে আকাশ নিজের মায়ের পাশে বসে চিৎকার করে করে কাঁদতে লাগলো। সে বলল, মা, তুমি আমাকে ছেড়ে যেও না। কিছুক্ষণের মধ্যেই একজন ডাক্তার সেখানে আসলেন এবং মালা দেবীকে চেক আপ করে বললেন, উনি আর এই পৃথিবীতে নেই। আকাশ চিৎকার করে করে বলছিল, মা, তুমি ফিরে আসো, আমি আর কখনো তোমাকে দুঃখ দেব না। বন্ধুরা, কত অবাক বিষয়, তাই না? কেউ যখন আমাদেরকে এত বেশি ভালোবাসে, তখন আমরা তাদের ভালোবাসাকে বুঝতেই পারি না, আমরা তাদের অবহেলা করি, তাদের উপেক্ষা করি। কিন্তু যখন সেই ব্যক্তি আমাদের কাছ থেকে অনেক অনেক দূরে চলে যায়, তখন আমরা তাদের ভালোবাসার গভীরতাকে বুঝতে পারি, তাদের জন্য ছটফট করি। শেষ পর্যন্ত মালা দেবী হয়তো নিজের জীবনের থেকে হেরে গেছিলেন, কিন্তু ওনার ভালোবাসা জিতে গেছিল। গল্পের শেষে আমি সবসময় এটাই বলি যে গল্পে শেষ পর্যন্ত সব কিছু ঠিক হয়ে যায়, কিন্তু বাস্তবতা তার থেকে অনেক আলাদা। বাস্তব জীবনে কিন্তু আমাদের হাতের থেকে যে জিনিসটা একবার চলে যায়, সেটা আর আমাদের কাছে ফিরে আসে না। তাই সময় থাকতে নিজের আপন মানুষগুলোকে ভালোবাসুন, তাদেরকে যত্ন করুন। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মন্তব্য? প্রমোদবাবু আর মালা দেবীর এই বয়সে একটি সন্তান নেওয়ার ডিসিশন কি তাদের ভুল ডিসিশন ছিল? আকাশ আর পিঙ্কির তার মা বাবার প্রতি এমন বিরূপ ব্যবহার কি তাদের যথার্থ ব্যবহার ছিল?
নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, আপনারা নিজেদের মূল্যবান মন্তব্যের দ্বারা সমাজে একটি সঠিক শিক্ষা প্রেরণ করতে পারেন। তাই অবশ্যই নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। এছাড়াও আপনারা যদি আমাদেরকে আমাদের ফেসবুক পেজে ফলো করতে চান, তাহলে আমি আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।